কতদিন হয় শুনি না তোমার কণ্ঠ, মনে হয় না শব্দ আমাকে ডাকে তোমার মায়াবী কণ্ঠস্বরে। ভোরের পাখির শব্দে শুনি আমি তোমার মধুর কণ্ঠ। স্থির হয়ে থাকা টেলিফোন, বুঝি তোমারই প্রগাঢ় ডাক। কি হলো আমার, আমি আর কোথাও শুনি না কিছু। নৈশব্দের বুক ভেদ করে ফুটে ওঠে সে ধ্বনি। নদীর কল্লোল হয়ে তোমারই কণ্ঠই ফিরে আসে প্রতিটি পাখির শেষে, পাতার মরমরে। হরিণের ক্ষিপ্র পদচারণার ধ্বনি, সেও যেন তোমারই নিঃশ্বাস বয়ে আনে। বাতাসে তোমারই ঘ্রাণ, সুন্দরবনে অনন্ত সবুজ হয়ে যেন আসে ভেসে ভেসে তোমারই মধুর কণ্ঠস্বর সারা বেলা। আমার করার কিছু নেই, কোথাও শুনি না কিছু। যেখানে কান পাতি বেজে ওঠে তোমার কিন্নর কণ্ঠ। কে যেন রেখেছে খুলে তোমার সুরেলার গ্রামোফোন। বাজায় এই কোন বাঁশি, কে বলো আমার কানে কানে। আমার বুকের মধ্যে কে বলো রেখেছে গেঁথে এই স্বর। নিঃশব্দ প্রকৃতি জুড়ে অন্তহীন টেপ রেকর্ডার। কতদিন হয় শুনি না তোমার কণ্ঠ। 1 কোটি বছর রয়েছ তুমি যেন শব্দহীন। তবু তোমার এই কণ্ঠস্বর যেন এই বেজে যায় নদীর ধারায়, পাখির গানে, স্তব্ধ টেলিফোনে। যেন গহীন শব্দের মধ্যে আমি ডুবে যেতে থাকি। সেখানে কেবল তোমার কণ্ঠ ছাড়া শুনি না কিছুই। এই স্বপ্নলোকে প্রত্যহ তোমার কণ্ঠে সেই গান, পৃথিবীর প্রথম নদীর মতো বুঝি বয়ে যায়। সমান, সবাই সমান। এ কি অদ্ভুত ঘোর লেগেছে পৃথিবীর। তারই মাঝে একটি সত্য জানা গেল স্থির। পৃথিবীর সবাইকে আজ আপন মনে হয়। এরই নাম বুঝে আতঙ্ক, মৃত্যু ভয়। এই প্রথম বিনা বাক্যে সকলের এক সুর। দেশ কাল সীমানা ছাড়িয়ে কেউ নয় আজ দূর। মানুষের ইতিহাসে মানুষ নিজেই বাঁচতে চায়। বাঁচা মানে প্রেম, প্রীতি, বন্ধুত্ব নাও দেয়। এই প্রথম কে কত বড় ঐশ্বর্যে, সৌন্দর্যে, শক্তিতে নয়। এখন মানুষ বাঁচবে শুধু বিজ্ঞানের প্রীতি, ভক্তিতে হবে জয়। এই প্রথম মন জানতে চায় সকলে ভালো আছে নিশ্চয়। কিসের যুদ্ধ, আধিপত্য, কিসের রাজা সাজা। সভ্যতাকে দিচ্ছে চাপা, মারণ অনুবোঝা। এই সংকট কেটে গেলে পৃথিবী কি এক হবে? বেঁচে যারা থাকলো তারা সবাই ভুলে যাবে। এই গাছ, মাটি, নদী, জল, ফুল, যত কিছু সম্পদ, সকলের এতে সমান অধিকার, বাঁচবার একই পথ। আমি বড়, তুমি ছোট, মেজ, এসব ধারণা ভ্রান্ত। লড়তে লড়তে মানব সমাজ নিজেরাই আজ শ্রান্ত। তার থেকে ভালো পরস্পরের সাহায্যে বেঁচে থাকা। এই অসময়ে একই হবার মন্ত্র থাকুক আঁকা। নয়তো আবার নিজেদের বলে পৃথিবী হাসবে তাকিয়ে। আমরা মানুষ নাকি অমানুষ বলবে সকলে বাকিয়ে। এত কষ্টের স্বাদের সৌদে কিছু তো নও সুখী। পারস্পরিক প্রতিযোগিতায় নিজেরাই হলে দুঃখী।
এখনো সময় মহাকাল ডাকে মানুষের জয়গানে, পরম্পরা আত্মীয়তায় লেখা আছে সব মানে। হে জনতা, মানুষ, ধনী, দরিদ্র, মূর্খ, শিক্ষাপ্রেমী, জীবনের চেয়ে অহংবোধ সবটাই পাগলামি। এসো আজ এই মহাসংকটে নিজেরা যত্নবান। এ আলো, হাওয়া, রাতের চন্দ্রিমা, দিনের সূর্য স্নান, সব কিছু এসে মিশে যাক প্রাণে, মাতক পৃথিবী জীবনের গানে। বলুক সকলে আমরা সমান, আমাদের সমমান। সময় এসেছে, জনতা দিয়েছে মানবতারই প্রমাণ। সমান, সবাই সমান। একটু উষ্ণতার জন্য কত শতদিনের অপেক্ষা, অবশেষে সে মহেন্দ্রক্ষণ। এতটুকু স্পর্শে তুমি এতটা জ্বলে উঠবে, তা সত্যিই আমার বোধগম্য ছিল না। সে যেন এক উত্তাল তরঙ্গ, এদিক থেকে ওদিকে ভেসে বেড়ানো। তরঙ্গের সেই অভিনব রূপ আমার যেন অন্ধ করে দিয়েছে। উত্তাল তরঙ্গ যখন আরও বেশি উত্তাল, তখন আমার অস্তিত্ব খুঁজে পাইনি। এই মাতালকে আরও বেশি মাতাল করেছিল তোমার স্পর্শ। তুমি যে অবর্ণনীয় ছিলে তাতে কোনো সন্দেহ ছিল না। তারপরেও তোমাকে এতটা কাছ থেকে না দেখলে তোমাকে আবিষ্কার করা এতটা সহজ হতো না। তুমি সুন্দর, তুমি ভয়ঙ্কর, তুমি ধনুকের তীর, তুমি অগ্নি, তুমি অগ্নি মশাল। চাইলেই আমার জ্বালিয়ে দিতে পারো। তোমাকে বলতে চেয়ে আরও বেশি ভালোবেসে ফেলি, তোমাকে ছাড়াতে গিয়ে আরও বেশি গভীরে জড়াই। যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে, ততই তোমার হাতে বন্দি হয়ে পড়ি। তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যায়, এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি। তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি, আমার কিছুই আর করার থাকে না। তুমি এভাবেই বেঁধে ফেলো, যদি দূরে যেতে চাই, যদি ডুবে যেতে চাই, তুমি দু হাতে জাগাও। এমন সাধ্য কি আছে তোমার চোখের সামান্য আড়াল হই, দুই হাত দূরে যায়, যেখানেই যেতে চায় সেখানেই বিছিয়ে রেখেছো ডালপালা। তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব? তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র, আকাশের চেয়েও আকাশ। তুমি আমার ভিতরে জেগে আছো। তোমাকে বলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি। তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নিই। যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই, তত মিশে যায় নিঃশ্বাসে প্রশ্বাসে। ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন। কোনো দিকে যাওয়ার আর একটু জায়গা থাকে না। তুমি জড়িয়ে রাখো তোমার কাঁটায়। তোমাকে ছাড়তে গিয়ে আষ্টে পৃষ্ঠে আরো জড়িয়েছি। তোমাকে বলতে গিয়ে আরো ভালোবেসেছি তোমাকে। সিঁড়ির মুখে কারা অমন শান্তভাবে কথা বলল, বেরিয়ে গেল দরজা ভেজিয়ে। তবু তুমি দাঁড়িয়ে রইলে সিঁড়িতে, রেলিংয়ে দুই হাত ও থুতনি। তোমায় দেখে বলবে না কেউ ধীর বিজুরি। তোমার রং একটু ময়লা, পদ্ম পাতার থেকে যেন একটু চুরি। দাঁড়িয়ে রইলে। নীরা, তোমায় দেখে হঠাৎ নীরার কথা মনে পড়ল। নীরা, তোমায় দেখি আমি সারা বছর মাত্র 2 দিন, দোল ও সরস্বতী পুজো, দুটোই খুব রঙের মধ্যে। রঙের মধ্যে, ফুলের মধ্যে সারা বছর মাত্র 2 দিন। ও দুটো দিন তুমি আলাদা। ও দুটো দিন তুমি যেন অন্য নীরা। বাকি 363 বার তোমায় ঘিরে থাকে অন্য প্রহরীরা।
তুমি আমার মুখ দেখোনি একলা করে, আমি আমার দস্যুতা তোমার কাছে লুকিয়ে আছি। আমরা কেউ বুকের কাছে কখনো কথা বলিনি পরস্পর, চোখের গন্ধে করিনি চোখ প্রদক্ষিণ। আমি আমার দস্যুতা তোমার কাছে লুকিয়ে আছি। নীরা, তোমায় দেখা আমার মাত্র দুদিন। নীরা, তোমায় দেখে হঠাৎ নীরার কথা মনে পড়ল। আমি তোমায় লোভ করিনি, আমি তোমায় টান মারিনি শুধুই, আমি তোমার মন্দিরের মতো শরীরে ঢুকিনি ছল ছুতোয়, রক্তমাখা হাতে তোমায় অবলীলায় নাশ করিনি। দোল ও সরস্বতী পুজোয় তোমার সঙ্গে দেখা আমার সিঁড়ির কাছে। আজকে এমন দাঁড়িয়ে রইলে। নীরা, তোমার কাছে আমি নীরার জন্য রয়ে গেলাম চিরঋণী। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজারবার পাড়ি দেব ইংলিশ চ্যানেল। তোমাকে একটি বার দেখতে পাবো এইটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙ্গাবো এই কারার প্রাচীর, ছুটে যাব নাক রাজ্যে পাতালপুরীতে, কিংবা বোমারো বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো, তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দিব, কাঁটাতার ডিঙ্গাবো সহজে, লোক লজ্জা জেরে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়। একবার দেখা পাবো, শুধু এই আশ্বাস পেলে এই পৃথিবীর এইটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি দিব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার। আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বুষ্টমিনী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বুষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ছুঁয়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়,
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। আমার কিছু স্বপ্ন ছিল, আমার কিছু প্রাপ্য ছিল, একখানা ঘর সবার মতো আপন করে পাবার, একখানা ঘর বিবাহিত। স্বপ্ন ছিল রোজ সকালে এক মুঠো ভাত, লঙ্কা মেখে খাবার, সামনে বাগান, উঠোন চাইনি। চেয়েছিলাম একজোড়া হাঁস, একজোড়া চোখ অপেক্ষমান। এই তো আমি চেয়েছিলাম। স্বপ্ন ছিল স্বাধীনতার, আর কিছু নয়। তোমায় শুধু অনঙ্গ বউ ডাকার। চেয়েছিলাম একখানি মুখ আলিঙ্গনে রাখার। অনঙ্গ বউ, অনঙ্গ বউ, একজোড়া হাঁস, একজোড়া চোখ। কোথায় তুমি, কোথায়? 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই। তোমার বাবার চেয়ে বড় লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি, ভালোবাসি, তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করল। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই, সেটা না বুঝে বেশি এগুস না। 3রা জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে? না চাহিলে যারে পাওয়া যায়, দেও গিলে আসে হাতে। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? কিছু যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যিই অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সে সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য অনন্য সেই নাচ। দেখ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল, মেয়েটির দুচোখ পড়া জলে বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে, তারাদের পাশে আমি নাচছি, আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে আমার মস্তিষ্কে শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি
16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তো তুমি আমাকে হারাবে। তোমার পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছিস অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট, ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন। 7 জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করল, তুমি সত্যিই কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর চাই স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না। তাহলে তুমি থাকো স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20ই সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ জ্বরে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 14 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা কেউ জানি না ওগুলো পোকা, মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমরা ঠিক জানি না, আমরা কেউই জানি না। বিষাদ ছুঁয়েছে আজ। মন ভালো নেই, মন ভালো নেই। ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা, সারাদিন ডাকি সারা নেই। একবার ফিরেও চায় না কেউ। পথ ভুল করে চলে যায়, এদিকে আসে না। আমি কি সহস্র বর্ষে এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে? এই শূন্য ঘরে, এই নির্বাসনে আর কতকাল? আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেছে ক্যাকটাস। কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই। শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি। টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত, ডাকতে ডাকতে একশেষ। কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না। এই হিমঘরে বাঙ্গা চেয়ারে একা বসে আছি। এ কি শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর? এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা? তবু মানুষ বেঁচে থাকতে চায়, আমি বেঁচে থাকতে চাই। আমি ভালোবাসতে চাই পাগলের মতো, ভালোবাসতে চাই। এই কি আমার অপরাধ? আজ বিষাদ ছুঁয়েছে বুক। মন ভালো নেই, মন ভালো নেই। তোমার আসার কথা ছিল, তোমার যাওয়ার কথা ছিল। আসা যাওয়ার পথের ধারে ফুল ফোটানো কথা ছিল। সেসব কিছুই হলো না, কিছুই হলো না।
আমার ভিতরে শুধু 1 কোটি বছর ধরে অশ্রুপাত, শুধু হাহাকার, শুধু শূন্যতা, শূন্যতা। তোমার শূন্য পথের দ্বারে তাকাতে তাকাতে 2 চোখ অন্ধ হয়ে গেল। সব নথিপথ বন্ধ হলো, তোমার সময় হলো না। আজ সারাদিন বিষাদ পর্ব, সারাদিন তুষারপাত। মন ভালো নেই, মন ভালো নেই। তুমি ডেকেছিলে, আমি চলে এসেছিলাম একা। কোনো কিছু সঙ্গে নেইনি, সঙ্গে করে নেইনি পানীয়, তেল, তিসি, তামা বা বিছানা বালিশ। তুমি বলেছিলে সব পাওয়া যাবে, এই শহর নেশার ও নারীর। তুমি ডেকেছিলে, জননীর কোমল বিছানা ছেড়ে চলে এসেছিলাম শুধু তোমার ডাকে। পিছন থেকে অদৃশ্য নিয়তি এসে পাপের পিচ্ছিল ল্যাজ টেনে ধরেছিল। সর্বশেষ স্পর্শের আনন্দ উন্মাতাল মায়ের বিছানা জড়িয়ে ধরেছিল তার শিশুকে। দীর্ঘ শ্বাসের শব্দে এলোমেলো হয়েছিল জন্মের প্রথম চুল। সাজানো ভুবন ফেলে চলে এসেছিলাম একা, শুধু তোমার ডাকে, শুধু তোমার ডাকে। তুমি ডেকেছিলে, পরীর বাগান ছেড়ে চলে এসেছিলাম। তুমি ডেকেছিলে, কোমল কিচেন ছেড়ে চলে এসেছিলাম। তুমি ডেকেছিলে, শরীখানার মাতাল আনন্দ ছেড়ে চলে এসেছিলাম একা, শুধু তোমার জন্যে। তুমি মাটির ফোঁটার একটি তিলক দিয়ে আমাকে ভুলাতে চাও। আমি খাদ্য চাই, ক্ষুধার্ত ব্রাগের মতো, দ্রৌপদীর মতন বস্ত্র চাই, চাই সর্বগ্রাসী প্রেম, চাই সুপর্ণখার মতো নারী, চাই আকণ্ঠ নিমগ্ন নেশা, চাই দেশি মদ। আমার সমস্ত কথা তোমাকে মেটাতে হবে। হে পৃথিবী, তুমি বলেছিলে অভাব হবে না এই পৃথিবীর নেশা ও নারীর। আমি চলে এসেছিলাম একা, শুধু তোমার জন্যে। গতকাল সিদ্ধান্ত নিয়েছি আমি আবার ভালোবাসবো। ভেবেছিলাম আমি আর কাউকে ভালোবাসবো না, কিন্তু তোমাকে দেখার পরে আমি আমার সিদ্ধান্ত পাল্টেছি। আমি আবার কিছুদিনের জন্য তোমাকে ভালোবাসবো। তোমাকে দেখার পর থেকে আমার কেবলই মনে হচ্ছে তোমাকে আমার আবারও কিছুদিন ভালোবাসা উচিত। তাই আমি স্থির করেছি আমি তোমাকে ভালোবাসবো। 1997, 1998, 1999 এবং 2000 এই 4টি বছর। আহা, কি চমৎকার! ভালোই না হবে ওই 4টি বছর। এখন 1994 মাঝামাঝি, অর্থাৎ মাঝখানে থাকলো 1995, 1996 এবং 1994 বাকি দিনগুলো মিলে মোটমাট 2.5 বছর সময়, প্রায় 900 দিনের মতো। ওই সময়টা তোমাকে একটু অপেক্ষা করে থাকতে হবে। আমি জানি আমার জন্য অপেক্ষার যন্ত্রণা কি কঠিন, কিন্তু কিছুই করার নেই। আমি অপ্রাপ্তবয়স্ক, অপ্রস্তুত যুবকের মতো
তোমাকে আর ভালোবাসতে চাই না। ইতিমধ্যে যেসব নারীর সঙ্গে আমি নিজেকে জড়িয়েছি, তাদের শিকড়গুলো ক্রমশ ছিঁড়ে ফেলবো মন থেকে। তাদেরকে বলবো, তোমরা এখন যে যার পথ দেখো, আমার লোক আসছে, আমাকে আর বিরক্ত করো না। স্ত্রী ও সন্তানদের ডেকে বলবো, এই ধরো তোমাদের 4 বছরে খাই করেছে টাকা, আমাকে বাধা দিও না। শতাব্দীর শেষ 4টি বছরের জন্য আমি চলে যাচ্ছি আমার সোনার কাছে। হ্যাঁ, তুমি আমার সোনাই তো। ধরো 1994 6 মাস, তারপর 1995 এবং 1996, মাঝখানে 2.5 বছর। তারপর শুরু হবে আমাদের একটানা 4 বছরের প্রেম। প্রিয়তমা, তুমি কি পারবে না তোমার স্বামী ও সংসার থেকে ওই কয়দিনের ছুটি নিতে? করুণা করে হলে চিঠি দিও, খামাগরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই। ভুল বানানো লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও। এইটুকু সামান্য দাবি, চিঠি দিও। তোমার শাড়ির মতো অক্ষরের পারবো না একখানি চিঠি। চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও। সমুদ্র বোঝাতে চাও, মেঘ চাও, ফুল পাখি সবুজ পাহাড়। বর্ণনা আলস্য লাগে, তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও। আজও তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি। আসবেন অচেনা রাজার লোক, তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দিবে। এক কোণে শীতে শিশির দিও এক ফোঁটা, সেন্টে শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা গ্রান। এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল। ওই তো রাজার লোক যায় ক্যাম্ব্রিজে জুতো পায়ে, কাঁধে ব্যাগ, হাতে একগুচ্ছ জিজন ফ্লাওয়ার। কারো কৃষ্ণচূড়া, কারো উদাসীন উইলুর যোগ, কারো নিবিড় বকুল। এর কিছুই আমার নয়। আমি অকারণ হাওয়া চিৎকার তুলে বলি, আমার কি কোনো কিছু নাই? করুণা করে হলো চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করি একখানি চিঠি দিও খামে। কিছুই লেখার নেই, তবু লিখো একটি পাখির শীষ, একটি ফুলের ছোট নাম। টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওনি খুঁজে। সেই সব চুপচাপ কোনো দুপুরবেলার গল্প। খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো, করুণা করে হলো চিঠি দিও, মিথ্যা করে হলে বলো ভালোবাসি। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে বয়ত্ত কণ্ঠে আমি বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত। খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘর মাখত আমি তোমার হাত ধরে যদি বলি, ভালোবাসো? তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি?
ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবেমাত্র ঘুমিয়েছ তুমি। দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম, ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনেই, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দিবে, নাকি রাস্তা সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো শেভ করছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে। এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি বকা দেবে, নাকি জড়িয়ে তোমার গালে রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভূতি। এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে, নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচণ্ড যুদ্ধে তুমিও অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর। এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো, ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে যাও, নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে, বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো দূরে কোথাও যাচ্ছ, তুমি দেরি হয়ে যাচ্ছে, বেরোতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো, কটাক্ষ করবে, নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো প্রচণ্ড ঝড়, উড়ে গেছে ঘরবাড়ি, আশ্রয় নেই বিধাতার দান এই পৃথিবীতে, বাস করছি দুজনে চিন্তিত। তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো, তুমি কি সরিয়ে দিবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে, আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো, হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো, চুপ করে থাকবে, নাকি সেখান থেকে আমাকে বলবে ভালোবাসি, ভালোবাসি? যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো, তুমি আছো, ভালোবাসি, ভালোবাসি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে, যোগে যোগে অনির্বার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সেই উপহার। জনমে জনমে, যোগে যোগে, অনির্বার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী বেদিয়া
তোমার এই মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লবিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। তুমি যদি আমাকে না ভালোবাসো আর এই মুখে কবিতা ফুটবে না, এই কণ্ঠ আবৃত্তি করবে না কোনো প্রিয় পংক্তিমালা, তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী। আমি আর পারবো না লিখতে, তাহলে অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত। তুমি যদি আমাকে না ভালোবাসো তবে কবিতার পাণ্ডুলিপি জুড়ে দেখা দিবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা। তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু, উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ডেকে যাবে। সন্ধ্যা তারা মনে হবে মৃত নিষ্পলক চোখ। যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা। তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা, মরা গাঙ্গে জাগবে না ঢেউ, দুই তীরে প্রাণের স্পন্দন। হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ, হৃদয়ে হৃদয়ে আর অঙ্কিত হবে না কবিতা, বাজবে না গান। তুমি যদি আমাকে না ভালোবাসো আর প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে। আমার আঙ্গুলে আর খেলবে না জাদুর ঝিলিক, এই সাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুই আর চাপা। একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো, আবার আগের মতো কিভাবে ফুটাই 1,00,001টি গোলাপ। অনায়াসে কিভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত। একবার ভালোবেসে দেখো, আবার কিভাবে লিখি দুহাতে কবিতা। এর আগে আর কোনোদিন আমি হইনি এমন মর্মাহত, যেদিন তোমার চোখে প্রথম দেখেছি আমি জল। অকস্মাৎ মনে হলো নিভে গেল সব পৃথিবীর আলো, গোলাপ বাগান সব হয়ে গেল রুক্ষ কাঁটাবন। সত্যি এর আগে আর কোনোদিন আমি মর্মাহত হইনি এমন। যেদিন প্রথম পথে দেখলাম অনাথ কিশোর এক ক্ষুধায় কাতর কেঁদে মরে, তখনই আমার মনে হলো পৃথিবীতে কোথাও তেমন আর সুখ কিছু নেই। ফুলের দোকানগুলো হয়ে গেছে অস্ত্রের গুদাম। আমি আর কোনোদিন মর্মাহত হইনি এমন। যেদিন প্রথম দেখি ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় রক্ত লেগে আছে, যেদিন প্রথম সবুজ বৃক্ষের দিকে চেয়ে দেখলাম সেখানে লুকিয়ে আছে বিষধর সাপ। নদীর গভীরে চোখ ফেলে দেখি এ জলে দূষণের বিষ, হাঙর, কুমির। তখনই দু হাতে ডেকে মুখ বুঝলাম কতখানি দুঃখী এই কাছের পৃথিবী। যেদিন প্রথম আমি আকাশের দিকে চেয়ে দেখলাম মেঘে বজ্র, কুর, ঘূর্ণিঝড়, অরণ্যে ভীষণ সব পশু, লোকালয়ে খুনি আততায়ী। তখনই আমার মনে হলো পৃথিবীর আলো অস্তমিত। এর আগে আমি আর কোনোদিন মর্মাহত হইনি এমন। যেদিন প্রথম শুনি
প্রেমিক অক্লেশে বসিয়েছে ছুরি প্রেমিকার বুকে, তখন বুঝেছি পৃথিবীতে দুঃখ ছাড়া চাষবাস হবে না কিছুই। এর আগে কোনোদিন এমন হয়নি মর্মাহত, যেদিন বৃক্ষের কাছে গিয়ে দেখলাম রক্ত ঝরে বৃক্ষের শরীরে। নদীর নিকটে গিয়ে দেখি নেই তার বুকে এতটুকু তৃষ্ণার জল। তখনই বুঝেছি কতটা নির্দয় হতে পারে এই ভালোবাসার পৃথিবী। সত্যি এর আগে আর কোনোদিন আমি হইনি এমন মর্মাহত, যেদিন দেখেও তুমি চোখ তুলে ফিরে তাকালে না। আবার যখনই দেখা হবে আমি প্রথম সুযোগেই বলে দিব স্টেট কার্ড ভালোবাসি। এরকম সত্য বাসনে যদি কেঁপে ওঠে অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়, আমি নখাগ্রে দেখাবো প্রেম ভালোবাসা, বক্ষ চিরে তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোনো প্রথাসিদ্ধ দেবী চিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাছে দেখবে নিজের মুখে ভালোবাসার ছায়া ফেলিয়াছে। এরকম উন্মোচনে যদি তুমি অনুরাগে মুসরা যেতে চাও, মুসরা যাবে, জাগাবো না, নিজের শরীর দিয়ে কফিন বানাবো। ভালোবাসি বলে দেবো স্টেট কার্ড। আবার যখনই দেখা হবে। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম ম্যাগের দলে। একদিন এক ম্যাগ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটার নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। ম্যাগ বালিকা রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ডাল তলোয়ার, সে তো একই রাজার কুমার পক্ষী রাজে। শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে। লিখিয়ে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন বোধ চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার ম্যাগের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই ম্যাগ বালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই। আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের জেলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়। মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি ম্যাগের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমি যাও,
মন দাও গে তোমার কাছে, বসা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে, তাতে লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সেই রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে জমজমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুঠির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সেই কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণাতলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নাম্বার কম কেন, কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটিয়ে আসি। এই জন্য তোমার মা কাক ভরে উঠে সমস্ত কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রৌদ্রে রেখে প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাসের অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পরাণে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাচ দেখছি। তারপরে আঁচলে মুখ মুছে ডুলতো গিয়ে ব্যবসা রান্না করে। এই জন্যে হাড়ভাঙ্গা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে আজকাল। বুদ্ধি আছে সেই হিসাব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কি রকম খরচাপাতি তার। ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নিয়ে দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওর গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙ্গা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে, ওরা তোকে পাত্তা দিবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি একটাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে। মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথম।
তাহলে ছবি ছাপবে খবরের কাগজ, আরও দরজা খুলে যাবে, আরও 5, আরও 5, আরও 5, আরও 5, 5 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতন বাঁচ। না বাপি, না না, না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না না, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না 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 বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দেই, নোট নেই, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি, না, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি, ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার এসিড আছে, ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। L'affitto del locale con la terrazza, il salotto. আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাকা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এত বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কামবাসনার সঙ্গে না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হইনি। এবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার, ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙ্গুল,
এবার স্পর্শ করো। না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী, গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি আমার যৌবন। সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী। নীল হয়ে আছে ঘাসে, এর ঠিক ডান পাশে। ওইখানে হাত দাও। হ্যাঁ, ওটা বুক। ওইখানে হাত রাখো, ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল, তুমিই থাকোনি। তুই কি আমার দুঃখ হবি? এই আমি এক উড়নচণ্ডী, আওলা বাউল, রুক্ষ চুলে পথের দোলু, চোখের নিচে কালো ছায়া। সেইখানে তুই রাত বিরাতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি? তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি? মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি? তুই কি আমার খাখা দুপুর নির্জনতা ভেঙ্গে দিয়ে ডাক পিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নাড়তে থাকা দরজাময় করা হবি? একটি নীলাভ এনভেলপের পুড়ে রাখা কেমন যেন বিষাদ হবি? তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি? নরম হাতের ছোঁয়া হবি? একটুখানি ছোঁয়া দিবি? একটুখানি কষ্ট দিবি? নিজের ঠোঁট কামড়ে ধরা রোদন হবি? একটুখানি কষ্ট দিবি? প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়েও না রাখা এক কথা হবি? একটুখানি কষ্ট দিবি? তুই কি একা আমার হবি? তুই কি আমার একান্ত এক দুঃখ হবি? আমি কি এরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। এ কি মানুষ জন্ম, নাকি শেষ পরিহিত কঙ্কলের পাশা খেলা? প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া গড়িয়ে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভিতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছাড় পোকা পাশে ছাড় পোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দিয়াশালাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে। পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক। ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি।
নিখিলেশ, তুই একে কি বলবি? আমি শোবার ঘরে নিজের 2 হাত পেরেকে বিঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি, তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে গামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মায়েরই ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এইরকম ভাবে বেঁচে আছি। তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার। একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন, অথবা গভীর রাত্রে সঙ্গমনিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা। কেননা সময় নেই। আমার ঘরের দেওয়ালের চুনভাঙ্গা দাগটিও বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে। ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবুও অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম, একটি ব্যক্তিগত জিরো আওয়ার। ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে। তবু ক্রমশই বেশি করে আসে শীত। রাত্রে এরকম জলচেষ্টা আর কখনো পেত না। রোজ অন্ধকার হাতড়ে টের পায় 3টি ইঁদুর। ইঁদুর নয়, মুশিক। তাহলে কি প্রতীক্ষায় আছে অদূর এই সংস্কৃত শ্লোক? পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না। আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে উঠে সাইরেন। নিজের 2 হাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে, তখন মনে হয় ওরা সত্যিকারের। আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ। এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর। আমি নিতান্ত গরিব ছিলাম, খুবই গরিব। আমার ক্ষুধার অন্ন ছিল না, আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না, আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না। অসীম দয়ার শরীর আপনার। আপনি এসে আমাকে বললেন, না, গরিব কথাটা খুব খারাপ, ওতে মানুষের মর্যাদা হানি হয়। তুমি আসলে দরিদ্র। অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন। আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না। আমি আরো জীর্ণ ক্লিষ্ট হয়ে গেলাম। হঠাৎ আপনি আবার এলেন, এসে বললেন, দেখো। বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটিও ভালো নয়। তুমি হলে নিঃস্ব। দীর্ঘ নিঃস্বতায় আমার দিন রাত্রি, গণগণে গরমে দুঃখতে দুঃখতে, শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে, বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম। আপনার কিন্তু ক্লান্তি নেই। আপনি আবার এলেন। আপনি বললেন, তোমার নিঃস্বতার কোনো মানে হয় না। তুমি নিঃস্ব হবে কেন? তোমাকে চিরকাল ক্ষুব্ধ বঞ্চনা করা হয়েছে। তুমি বঞ্চিত, তুমি চিরবঞ্চিত। আমার বঞ্চনার অবদান নেই। বছরের পর বছর আতপাটা খেয়ে উদম আকাশের নিচে শুয়ে
কঙ্কাল সার আমার বেঁচে থাকা, কিন্তু আপনি আমাকে ভুলেননি। এবার আপনার মুষ্টিবদ্ধ হাত, আপনি এসে উদাত্ত কণ্ঠে ডাক দিলেন, জাগো জাগো সর্বহারা। তখন আর আমার জাগবার ক্ষমতা নেই। ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি। আমার বুকের পাঁজর হাপরের মতো উঠানামা করছে। আপনার উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না। ইতিমধ্যে আরো বহুদিন গিয়েছে। আপনি এখন আরো বুদ্ধিমান, আরো চৌকস হয়েছেন। এবার আপনি একটি ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন, যেখানে চকখড়ি দিয়ে যত্ন করে একটা চকচকে লম্বা লাইন টান দিয়েছেন। আর বড় পরিশ্রম হয়েছে আপনার। কপালের ঘাম মুছে আমাকে বলছেন, এই যে রেখা দেখছো, এর নিচে, অনেক নিচে তুমি রয়েছ। চমৎকার, আপনাকে ধন্যবাদ, বহু ধন্যবাদ। আমার গরিবনার জন্যে আপনাকে ধন্যবাদ, আমার দারিদ্র্যের জন্যে আপনাকে ধন্যবাদ, আমার নিঃস্বতার জন্যে আপনাকে ধন্যবাদ, আমার বঞ্চনার জন্যে আপনাকে ধন্যবাদ, আমার সর্বহারাত্বের জন্যে আপনাকে ধন্যবাদ। আর সবশেষে ওই চকচকে লম্বা রেখাটি, ওই উজ্জ্বল উপহারটির জন্যে আপনাকে ধন্যবাদ। কিন্তু ক্রমশ আমার ক্ষুধার অন্ন এখন আরো কমে গেছে। আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরো ছিঁড়ে গেছে। আমার মাথার উপরের আচ্ছাদন আরো সরে গেছে। কিন্তু আপনাকে ধন্যবাদ, হে প্রগাঢ় হিতৈষী, আপনাকে বহু ধন্যবাদ। হ্যাঁ, আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনার কোনো মগজ না থাকে, শুধু পেশি থাকে, যদি আপনার কোনো হৃৎপিণ্ড না থাকে, শুধু লিঙ্গ থাকে, যদি আপনার কোনো ওষ্ঠ না থাকে, শুধু দাঁত থাকে, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনি অবলীলায় একটু না কেঁপে শিশু পার্কে এক ঝাঁক কবুতরের মতো ক্রীড়ারত শিশুদের মধ্যে একের পর এক ছুড়ে দিতে পারেন হাত বোমা, যদি আপনি কল্লোল মুখরে একটা কিন্ডারগার্টেনে পেট্রোল ছড়িয়ে হাসতে হাসতে আগুন লাগিয়ে দিতে পারেন প্রাতরাশের আগেই, এবং পকেটে হাত থেকে সেই দাও দাও অগ্নিশিখার দিকে তাকিয়ে খুব স্থিরভাবে টানতে পারেন 555, হ্যাঁ, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনি প্রেমিকাকে বেড়াতে নিয়ে উপর্যুপরি দর্শনের পর খুন করে জোপে ছুঁড়ে ফেলে 100 মাইল বেগে সাইলেন্সার বিহীন হুন্ডা চালিয়ে ফিরে আসতে পারেন ন্যাশনাল পার্ক থেকে, কলা ভবনের বারান্দায় যদি আপনি অকস্মাৎ বেল থেকে ছোড়া টেনে নিয়ে আমুলে ঢুকিয়ে দিতে পারেন সহপাঠীর বক্ষ দেশে, যদি আপনি জেব্রা ক্রসিংয়ের পারাপারত পথচারীদের উপর দিয়ে উল্লাসে চালিয়ে দিতে পারেন হাইজ্যাক করা ল্যান্ড রোভার, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনার ভিতরে কোনো কবিতা না থাকে, শুধু হাতুড়ি থাকে, যদি আপনার ভিতরে কোনো গান না থাকে, শুধু কুঠার থাকে, যদি আপনার ভিতরে কোনো নাচ না থাকে, শুধু রিভলভার থাকে, যদি আপনার ভিতরে কোনো স্বপ্ন না থাকে, শুধু নরক থাকে, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনি পিতার শয্যার নিচে একটা টাইম বোমা ফিট করে যাত্রা শুরু করতে পারেন পানশালার দিকে, যদি আপনি জননীকে ঠেলে ফেলে দিতে পারেন টাওয়ারের 18 তলার বেলকনি থেকে, যদি আপনি আপনার এলাকার ফুলের চেয়েও রূপসী মেয়েটির মুখে অ্যাসিড ছুঁড়ে তাকে রূপান্তরিত করতে পারেন পৃথিবীর সবচেয়ে কুৎসিত দুঃস্বপ্নে,
তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। হ্যাঁ, আপনাকে নিয়োগ করা হবে আমাদের মহাব্যবস্থাপক। আপনার উপর বার দেওয়া হবে সমাজে, আপনার উপর বার দেওয়া হবে রাষ্ট্রে, আপনার উপর বার দেওয়া হবে সভ্যতা। আপনার খাদ্য হিসেবে বরাদ্দ করা হবে গুদামের পর গুদাম ভর্তি বারুদ। আপনার চিত্ত বিনোদনের জন্য সরবরাহ করা হবে লাখ লাখ স্টেন গান। আপনি যদি হন আমাদের আকাঙ্ক্ষিত প্রতিভাবান পুরুষ, তাহলে পোস্ট বক্স, বাংলাদেশ, 1986-তে আজই আবেদন করুন। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই। উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বেল বাজেনি, তাকে মুহুর্মুহু শুনবে বজ্রের মতো বেজে উঠতে, এবং থরথর করে উঠবে দরজা জানালা আর তোমার হৃৎপিণ্ড। পর মুহূর্তে তোমার জনজন করে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হয়ে যাবে, যেমন 71-এর দরজায় বুটের অদ্ভুত শব্দে। নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনগণ। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি, আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিকে সেদিকে। তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার, যেন তুমি ওই চোখে কোনো কিছুই দেখোনি। আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব, বস্তু আর স্বপ্নের পার্থক্য। সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চুরুতে, ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে। লাল টুকটুকে ফুল ভেবে খোপায় গুজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন। না, খোলা শাওরের নিচে 12ই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে, ত্বকে, উষ্ঠে, গ্রীবায় অজস্র ধারায় জ্বরছে বদলেয়ারের আশ্চর্য মেঘদল। তোমার যে ঠোঁটে চুমু খেয়েছিল উদ্যম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক, আমাকে ভালোবাসার পর সে নষ্ট ঠোঁট খসে পড়ে সেখানে ফুটবে এক অনিন্দ গোলাপ। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে, যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে। পরমুহূর্তে মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ। শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এই শহর আর 20 শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া মৃণালের শীর্ষে তুমি ফুটে আছো এক নিষ্পাপ, বিশুদ্ধ পদ্ম, পবিত্র, অজর। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। ছোট্ট ঘাস ফুলের জন্য, একটি টলমল শিশির বিন্দুর জন্যে আমি হয়তো মারা যাব। চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্যে, এক ফোঁটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। দোয়েলের শিশির জন্যে, শিশুর গালের একটি টোলের জন্যে আমি হয়তো মারা যাব। কারো চোখের মণিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্যে, এক ফোঁটা রৌদ্রের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। এক কোণা জ্যোৎস্নার জন্যে,
এক টুকরো ম্যাগের জন্যে আমি হয়তো মারা যাব। টাওয়ারের 21 তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে, এক ফোঁটা সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। খুব ছোট একটি স্বপ্নের জন্যে, খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব। কারো ঘুমের ভিতরে একটি ছোট্ট দীর্ঘশ্বাসের জন্যে, এক ফোঁটা সৌন্দর্যের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। খুব ছোট্ট কিছুর জন্যে, ছোট্ট কিছুর জন্যে। কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়। কোনো বিষণ্ণ ক্যাসেটও এত বেদনার সংগ্রহ নেই আর। এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন প্রগাঢ় এপিক। পাতায় পাতায় চোখের জল, সেখানে লিপিবদ্ধ আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট। মানুষের বুকে এত দীর্ঘশ্বাস কে জানতো? দীর্ঘশ্বাস ভরা এই বুকের চেয়ে শীত প্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই। এমন হলুদ, ধূসর আর তুষারবৃত এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না। হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে, কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব সুখের গান সশব্দে বেজে যায়, তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে, গোলাপ হবে কৃষ্ণবর্ণ, তার চেয়েও বিষণ্ণতা নেমে আসবে মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে। তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে। তার চোখে নিয়তই জল ঝরে, তবু দেখা যায় না। মানুষের ভিতর কত যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছে, কত যে ক্রন্দন, পাতা ঝরার শব্দ, মৃত্যু সংবাদ। মানুষের বুকের মধ্যে ব্যথিত বেকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো ঘনীভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে। মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে। এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না। এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায়, হায়, কেউ জানে না। চেপে ধরছে কণ্ঠ বুক। কে কে সে? কেন দম বন্ধ হয়ে আসে? উফ, পলকে কোথায় লুকালো? না না, কেউ নয়, কেউ নেই তো ত্রিসীমানায়।
সত্যের পথে না বলা কথনগুলো চেপে ধরছে স্ফীত বুক, কণ্ঠস্বর। না বলতে বলতে নুজ্জু ভঙ্গুর শির ধারা, বাক্রত্র গোলামে পরিপূর্ণ জগৎ। অমানিসায় আষ্টে পৃষ্ঠে লেপটে আছে করটির কোটর ও হৃৎপিণ্ড। উহ, ক্রমশ যন্ত্রণায় কুকড়ে গেল শিরা উপশিরা দমনি। আলো কি কালো, মনের নিক্তিতে তিথু, নিবৃত্তি নীরবে কাঁধে সত্তা সক্রিয়তা। বিশ্বজুড়ে চলছে কৃত্রিম ব্যাসাতির রম্যকাল। ওই প্রকার করাল থাবে বিধ্বস্ত বিবেকের হাল। নৈতিক অবক্ষয়ের তাড়নায় বিলীনের পথ ধরছে আবেগ অনুভূতি। নেই সোচ্চার প্রতিবাদ, নেই বাসা, নেই স্বাদ, নেই আশা। থরথর করে কাঁপছে বিদ্যা, মধ্যমা অনামিকা। তুচ্ছতার প্রশ্নে কাগজ পলকে উড়ল দিগন্তে। অপেক্ষায় থেকে থেকে বিষাদগ্রস্ত কলমকালি। চোখের সামনে বিনা দোষে বর্ণ বৈষম্যে কাঁদছে মানবাত্মা। সে কি বীভৎস হত্যা! ধর্ম, গোত্র, জাতি, বর্ণের চলছে লড়াই। বধ হতে চলছে মূল্যবোধ মানবতা। আহ, কি এক পৈশাচিক উল্লাস! জঘন্য, নৃশংস, ভয়ঙ্কর বর্বরতা। হাত পা কোমর শিকল বাঁধা, আর কুলুপের কাছে মুখ নয় স্বাধীন। চিন্তা চেতনায় ধরল মরীচিকা। চোরাবালিতে সভ্যতা হলো যে পরাধীন।